ছোট ছোট অনলাইন বিজনেস যারা শুরু করেছে বা করবে বলে ভাবছে তাদের মনে একটাই প্রশ্ন বা তাদের জীবনে একটাই সমস্যা, ফেসবুকে অ্যাড তো চালাচ্ছি কিন্তু সেলস আসছে না। ভিডিওর কমেন্ট বক্সেও আমি দেখেছি অনেক মানুষই কিন্তু এটা কমেন্ট করে থাকে যে ফেসবুকে অ্যাড তো চালাচ্ছি দিদি, কিন্তু 3 দিন ধরে আমার $15 ব্যয় হয়ে গেছে। একজন আমাকে লিখেছে $15 ব্যয় হয়েছে কিন্তু আমার কোনো রকম সেলস আসেনি। $15টা কিন্তু কোনো ছোটোখাটো টাকা নয়, অনেকটাই টাকা। এরকম সমস্যা অনেকেরই রয়েছে যে ফেসবুকে অ্যাড তো চালাচ্ছি কিন্তু সেলস আসছে না বা আসলেও খুব কম আসছে, যেটাতে আমাদের অ্যাড স্পেন্ড যে হচ্ছে টাকাটা সেটাও উঠছে না। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। আজকের ভিডিওতে আমি ডিটেলসে 12টা পয়েন্ট আলোচনা করব আপনাদের সাথে, যেটা আপনার মেনে চলা দরকার, যে পয়েন্টগুলো যেগুলো না মানলে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড ভালোভাবে চলবে না বা আপনার সেলসও আসবে না। আপনি যে অ্যাডেতে টাকাটা লাগাবেন আপনার তো তার ডবল লাভ হওয়া দরকার, তবে তো আপনার লাভ হবে, না হলে তো লস হয়ে যাবে। তার জন্য এই 12টা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আপনি পারফেক্ট একটা ফেসবুক অ্যাড চালাতে চান এবং সেখান থেকে ভালো পরিমাণ সেলস আনতে চান। প্রথম পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যে অ্যাড ক্রিয়েটিভটা লোককে দেখাচ্ছেন সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হওয়া দরকার, এবং মানুষ যখন ফেসবুক স্ক্রোল করছে সে যাতে স্ক্রোল করতে করতে আটকে যায় এমন কিছু অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। আপনারা ভাবেন না যে একদম এটা রকেট সায়েন্স, এটা করা যায় না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি তো সবসময় বলেছি যে কি করবেন বুঝতে না পারলে নিজের কম্পিটিটরসদেরকে আগে দেখবেন। আপনার মতো যারা বিজনেস করছে অলরেডি, যারা একটু সাকসেসফুল আপনার থেকে অনেক বেশি, তাদেরকে আপনি দেখবেন ফেসবুকে যে তারা কীরকম অ্যাড চালাচ্ছে এবং সেই রকম অ্যাড চালানোর আপনি চেষ্টা করবেন। তো এই অ্যাড ক্রিয়েটিভকে সুন্দর বানানোর জন্য কিন্তু আপনারা ক্যানভা অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি বলবো, দেখুন একটা স্ক্রিনশট দেখাচ্ছি আমি। এটা একটা আমাদের টি শার্টের একটা ছবি। যদি আমি এই ছবিটাকে নর্মালি লাগিয়ে দিই ফেসবুক অ্যাডের মধ্যে, তাহলে খুব কম সম্ভাবনা রয়েছে যে মানুষ কিন্তু স্ক্রোল করতে করতে আটকে যাবে বা আমার প্রোডাক্টটা কিনবে। তার জন্য আমি এই স্ক্রিনশটটা দেখুন, এটা কিন্তু আমার যে টি শার্টটা সেটাকে আমি ক্যানভা অ্যাপে দিয়ে সেখানে আরও কিছু এডিটিং করে সুন্দর এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি। সেখানে আমি প্রাইসটা লিখে দিয়েছি এবং সেখানে কি কি কালার অ্যাভেলেবেল এগুলো লিখেছি, কি আমাদের কোনো অফার থাকলে সেই অফারটা লিখেছি এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি। তার সাথে টি শার্টটাকে বড়োভাবে হাইলাইট করেছি। এর ফলে কি বোঝা যাচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভটা আমাদের ইন্টারেস্টিং হওয়া দরকার, না হলে কিন্তু কোনো কাস্টমার দেখবেও না সেটাকে। এক কথায় অ্যাড ক্রিয়েটিভ ভিজুয়ালি ইন্টারেস্টিং হওয়া দরকার এবং অ্যাট্রাকটিভ হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাডসকে খুব কম টাইমের জন্য চালানো। আমাদের সাধারণ মানুষ যারা অনলাইন বিজনেস করছে আমাদের টাকা কিন্তু খুব কম। তারা চাইছে কি যে আমরা অ্যাড চালাবো, সাথে সাথে সেলস চলে আসবে এবং আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে। এটা কিন্তু কখনো হয় না। যখন আপনি ফেসবুকে একটা অ্যাড চালাচ্ছেন সেই অ্যাডটা কিন্তু লার্নিং ফেজের মধ্যে থাকে প্রায় 2 থেকে 3 দিন। যদি আপনি এটুকু ধৈর্য না ধরে অ্যাডটাকে না চালাতে পারেন তাহলে কিন্তু কোনো সেলসই আসবে না। আপনি যদি চাইছেন আজকে আমি এই 12টার সময় অ্যাডটা চালালাম, 1টার সময় আমার সেলস আসতে শুরু হয়ে গেল এবং ফটফট করে আমার সেলস চলে এলো, এরম কখনো হয় না। আপনি যদি আজকে 12টায় অ্যাড চালান তাহলে খুব সম্ভবত পরশু দিন আপনার কিন্তু কোনো সেলস আসতে পারে। হ্যাঁ, আজকেও আসতে পারে, আসবে না এটা নয়, কিন্তু ভালো পরিমাণ সেলস আসতে সময় লাগে। কেননা ফেসবুক হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। ফেসবুকের কিন্তু প্রতিটা অ্যাডকে অপটিমাইজ করতে সময় লাগে, মানে অ্যাডটা কারা চালাচ্ছে, কোথায় পৌঁছাতে হবে, কত টাকার অ্যাড কতদিন ধরে চালাতে হবে, এই সমস্ত বুঝতে কিন্তু ফেসবুকের লার্নিং ফেজের মধ্যে চলে যায় 2-3 দিন। তো আমি বলবো যে যখনই আপনি একটা অ্যাড চালাচ্ছেন, ধৈর্য ধরে সব কিছু যদি আপনি ভালো করে থাকেন তাহলে ধৈর্য ধরে আপনি 7 থেকে 8 দিন একটা অ্যাডকে চালান এবং তারপরে সিদ্ধান্ত নিন যে ওই অ্যাডটা আদৌ চলছে কি চলছে না, না ওটাকে বন্ধ করতে হবে। 3 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনালিজম। তো প্রফেশনাল হওয়া কিন্তু খুব জরুরি সমস্ত কাজে। যখন আপনি একটা অনলাইনে বিজনেস করবেন, যখন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, ধরুন একটা কাস্টমার ধরুন আপনার ওয়েবসাইটে ঢুকলো এবং ওয়েবসাইটটা দেখা গেল যে একদমই আনপ্রফেশনাল, ওয়েবসাইটটা ভালোভাবে সাজানো নেই, ওয়েবসাইটে কিছু বোঝা যাচ্ছে না বা কোথা থেকে মানুষ কিনবে সেটা বুঝতে পারছে না, তাহলে কিন্তু কোনো মানুষ কোনোদিনই কিনবে না। আপনি কিন্তু ওয়েবসাইটটাকে ভালোভাবে সাজানোর চেষ্টা করবেন, সব কিছুতে একটা প্রফেশনাল ব্যাপার যেন থাকে। যদি আপনি মেসেজিং অ্যাপের মাধ্যমে সেলস করতে চান সেক্ষেত্রে আপনার যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল সেটাকেও ভালোভাবে সাজাবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল মানে হোয়াটসঅ্যাপ বিজনেসের যে প্রোফাইল সেটাকে ভালো করে সাজিয়ে ক্যাটালগে
ভালো করে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন, তার ডেসক্রিপশনগুলোকে ভালোভাবে অ্যাড করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যাতে সাধারণ মানুষ এসে সমস্ত বুঝতে পারে সেরকমভাবে আপনি সাজাবেন। যদি মেসেজিং অ্যাপের মধ্যে আপনি কাস্টমারকে আনছেন, সেখানে আপনার কনভারসেশন মানে আপনি যে কথোপকথন করছেন কাস্টমারের সাথে সেটাও কিন্তু পুরো প্রফেশনাল হওয়া চাই। মানে আপনি যদি বলেন যে হ্যালো স্যার কি কিনবেন বলুন, কি লাগবে বলুন, এরমভাবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ওটা খুব লো লেভেলের কনভারসেশন হবে। তো আপনি চেষ্টা করবেন যে অটোমেটিক আপনার কুইক রিপ্লাইজ এমন কিছু সেট করে রাখা যেটা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে আপনি পাঠাতে পারবেন এবং সেটা প্রফেশনাল হবে। আচ্ছা, এই ওয়েবসাইট কিন্তু নিজেই বানানো যায়, এর জন্য কোনো ওয়েব ডেভেলপারকে হায়ার করতে হয় না। তো ইউটিউবে হাজার ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে দেখে কিন্তু আপনি নিজের ওয়েবসাইট বানাতে পারেন। আমিও বানিয়েছি নিজের ওয়েবসাইট। তো সেখানে ভালোভাবে সমস্ত অর্গানাইজ করে রাখবেন যাতে কাস্টমার এসে দেখে কিন্তু একটা অ্যাট্রাকটিভ তার ফিল আসে। এরপরে 4 নম্বর পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে আপনি যে জিনিসটা সেল করছেন সেটার আদতে কিন্তু চাহিদা থাকা দরকার। আপনি যে জিনিসটা বিক্রি করবেন বলে ভাবছেন সেটা হয়তো আপনার খুব পছন্দ, কিন্তু সেটার আদৌ বাজারে চাহিদা আছে নাকি সেইটা আপনাকে সবার আগে বুঝতে হবে। নাহলে কিন্তু সেই জিনিসের অ্যাড চালিয়ে আপনি যদি 1 মাসও অ্যাড চালান তাহলে কিন্তু সেলস আসবে না। 5 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে টার্গেটিং হওয়া চাই একদম প্রো লেভেলের। অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, আপনার অ্যাড ক্রিয়েটিভটাও খুব সুন্দর, আপনি সব কিছু সঠিকভাবে সিলেক্ট করেছেন, কিন্তু আপনার যে অডিয়েন্স সেটাই আপনি সঠিকভাবে সিলেক্ট করেননি, তাহলে তো অ্যাড চালিয়ে কোনো লাভই নেই, তাহলে কোনো সেলসই আসবে না। আপনার অডিয়েন্স সাইজ হওয়া চাই পারফেক্ট, মানে আপনি যত টাকার অ্যাড চালাচ্ছেন সেই টাকা অনুযায়ী আপনার অডিয়েন্স সাইজটা আপনি কীভাবে দেখবেন সেগুলো আমার ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সে সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ফেসবুক অ্যাডসের ওই ভিডিওগুলো দেখবেন, খুব উপকার হবে আপনাদের জন্য। তো ওটাই বলবো যে আপনারা যত টাকার অ্যাড চালাচ্ছেন, যেমন যদি আপনি 250 টাকার অ্যাড চালান তাহলে আপনার যে অডিয়েন্স সাইজ সেটা 6 লাখ 7 লাখের মধ্যে থাকলে খুব ভালো, বা 5 লাখ থাকলে আরও ভালো। যদি আপনি ধরুন প্রতিদিন 500 টাকা বা 600 টাকার অ্যাড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স সাইজ 9 লক্ষ 10 লক্ষ থাকলেও কোনো অসুবিধা নেই, তার বেশি থাকলেও অসুবিধা নেই। এইভাবে আপনার অডিয়েন্স সাইজটার সাথে আপনার টাকা যেটা আপনি লাগাচ্ছেন সেটার একটা সামঞ্জস্য থাকা দরকার, তবে গিয়ে ফেসবুক কিন্তু পারফেক্ট মানুষকে অ্যাড দেখাতে পারবে। তার সাথে টার্গেটিং হওয়া চাই ভালো, মানে আপনার প্রোডাক্টের আদতে কাদের প্রয়োজন রয়েছে, কারা ওই জিনিসটা কিনতে পারে, কারা ওই জিনিসে ইন্টারেস্টেড, সে সমস্ত কিন্তু ভালোভাবে টার্গেটিং করতে হবে। ফেসবুকে কিভাবে টার্গেটিং করবেন অডিয়েন্সকে তার রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখতে পারেন। এছাড়াও যদি একটু উঁচু লেভেলের কথা বলি তাহলে আপনি এবি টেস্ট করতে পারেন। ফেসবুকে যে এবি টেস্ট রয়েছে সেখানে 2 বা 3টে অ্যাড ক্রিয়েটিভ বানিয়ে তাদেরকে কিন্তু আপনি আলাদা অডিয়েন্সে তাদেরকে সিলেক্ট করে সেইগুলো কিন্তু এবি টেস্টের মাধ্যমে দেখতে পারেন যে কোন অ্যাডটা ভালো চলছে, এবং যেটা ভালো চলছে না সেটাকে কিন্তু বন্ধ করে ভালো যেটা চলছে সেটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। 6 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো। তো সবাই দেখবেন খুব বলে থাকে এটা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, না হলে কিন্তু সেলস ক্যাম্পেইনে কোনো সেলস আসবে না। তো এটা আমি অন্তত মানি না, কেননা আমি প্রথম থেকে কোনোদিনও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইনি আজ অব্দি, এবং আমার প্রয়োজন পড়েনি, আমার সেলস আসে যথেষ্ট। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে গেলে প্রথম আমাদের কয়েকশো টাকা কয়েক হাজার টাকা ব্যয় হয়ে যায়, তো যেটা আমি চাইনি প্রথমে করতে, আমার কাছে ছিল না ব্যয় করার জন্য, এবং আমি জানি যে আপনার কাছেও হয়তো নেই, আপনিও চাইছেন যে প্রথম থেকেই সেলস আসুক। কিন্তু যারা বড় লেভেলের যারা ডিজিটাল মার্কেটিং করে তারা সবসময় বলে থাকে যে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে। তো আমি বলবো যদি আপনার কাছে বাজেট থাকে অ্যাডে লাগানোর জন্য তাহলে আপনি অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারেন। আপনার বিজনেসের লোগো হওয়া চাই একদম প্রফেশনাল, আপনার বিজনেসের নামটা হওয়া চাই অ্যাট্রাকটিভ, এবং সেখানে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়ে আপনার টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু আপনি টার্গেট করে অ্যাড চালাতে পারেন। এর ফলে কি হবে, আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন তখন মানুষ কিন্তু ওই ক্যাম্পেইনটার ওপরে লাইক করবে, কমেন্ট করবে, সেটাকে দেখবে, পছন্দ করবে। তারপরে যদি আপনি সেলস ক্যাম্পেইন চালান, খুব সম্ভবত যারা ওই লাইক কমেন্ট শেয়ার বা ইত্যাদি করেছে, বা যারা ওই অ্যাডটাকে বেশিক্ষণ ধরে দেখছে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, তারা কিন্তু আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু কিনে নেবে। 7 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড চালানোর সময় একটা পিক্সেল পাওয়া যায়, দেখবেন পিক্সেল একটা কোড, যেটা ফেসবুকের কোড, সেটাকে আমাদের ওয়েবসাইটে লাগাতে হয়। তো সেটা আপনি যদি পারেন তাহলে অবশ্যই করবেন, এটা খুব উপকারী হবে আপনার জন্য, যে আপনার অডিয়েন্স কারা সেটা বোঝার জন্য। এই পিক্সেল কি করে, এই পিক্সেল যেটা করে সেটা হচ্ছে ওই কোডটাকে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আমাদেরকে লাগাতে হয়। এর ফলে আপনি যখন একটা অ্যাড চালিয়েছেন সেই অ্যাডটা কাস্টমার কতক্ষণ ধরে দেখছে, বা কে অ্যাড টু কার্ট করছে, বা
কে ওই যে কেনা বাই নামের পরে যে ফর্মটা আসে সেই ফর্মটা ফিল আপ করে পেমেন্ট অবধি গেছে কিন্তু পেমেন্ট করেনি, এই সমস্ত ট্র্যাক করা যায়। অর্থাৎ এই মানুষগুলো কিন্তু ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টে, কিন্তু কোনো কারণবশত সে অর্ডার দেয়নি, অত দূর অবধি এসছে কিন্তু অর্ডার দেয়নি। তো এই রকম ইন্টারাকশন যারা করে থাকে আপনার ওয়েবসাইটের সাথে তাদেরকে ট্র্যাক করা যায় এই পিক্সেলের মাধ্যমে। এটাকে অবশ্যই করে রাখবেন নিজের ফেসবুক অ্যাডেতে, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি রিটার্গেটিং অ্যাড চালাতে পারবেন এই কাস্টমারগুলোকে। 8 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, যখন আপনি একটা ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, মানে বিজনেস পেজ খুলছেন, সেখানে অ্যাড চালাচ্ছেন, সেখানে প্রথমে পেজটা খুলেই অ্যাড চালাবেন না। একটু সময় নিন, 1 সপ্তাহ সময় নিন। সেই 1 সপ্তাহ সময়ে আপনার যে পেজটা রয়েছে সেই পেজের উপরে কিছু কন্টেন্ট পোস্ট করুন। কন্টেন্ট বলতে কি, আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, ধরুন আপনি কোনো শাড়ি সেল করতে যাচ্ছেন বা ছেলেদের কোনো শার্ট বা টি শার্ট, সেক্ষেত্রে আপনি কি করবেন না, আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে এক একটা প্রোডাক্টের ছবি তুলবেন, সেই ছবিগুলোকে আপনি ফেসবুকে পোস্ট করবেন। এর ফলে সাধারণ মানুষ ওই পোস্ট দেখুক বা না দেখুক, ফেসবুকের কাছে কিন্তু একটা সিগন্যাল যাবে যে হ্যাঁ এই একটা পেজ ওপেন হয়েছে, এখানে কিছু কন্টেন্ট পোস্ট করা হচ্ছে। এবং আপনি যদি শেয়ারের মাধ্যমে সেখানে লাইক কমেন্ট আনতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই না, সেগুলো নিয়ে আসবেন। এরপরে আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন, কেননা প্রথমে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলেই যদি আপনি ক্যাম্পেইন চালাতে শুরু করেন, সেখানে খুব সম্ভবত কোনো সেলস আসে না। এবং কোনো কাস্টমার যদি আপনার পেজেতে আসে, সেই পেজেতে এসেও কিন্তু তার কিছু একটা দেখতে হবে তাকে, মানে পেজটা যদি পুরো একদম ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু খুবই বাজে ব্যাপার সেটা। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে, প্রথম ফেসবুক পেজেতে আমাদের যে প্রোডাক্ট তার ছবি পোস্ট করতাম আমি, এবং ছোট ছোট ভিডিও পোস্ট করেছি। তারপরে যখন কিছু কাস্টমার আসতে শুরু করে তাদেরকে আমরা রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, এবং সেই রিভিউগুলো আমি কন্টিনিউ ফেসবুক পেজেতে পোস্ট করি। এবং এই যে রিভিউ পোস্ট করি এর লিঙ্কটা কিন্তু আমি, এই পেজের লিঙ্কটা কিন্তু আমি কাস্টমারকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে শেয়ার করে থাকি সব সময়, কুইক রিপ্লাইজের মাধ্যমে। তো সেইটা শেয়ার করার ফলে কি হয়, কাস্টমার যদি ওটা খুলে দেখে তখন বুঝতে পারবে যে হ্যাঁ কিছু মানুষ আছে যারা এই প্রোডাক্ট কিনেছে এবং রিভিউ দিয়েছে, তো সেটা দেখে তারা হয়তো বা সেই জিনিসটার উপরে আরও ইন্টারেস্ট পাবে। 9 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, মানুষকে মিসলিড করবেন না। অর্থাৎ অনেক মানুষই এরকমভাবে অ্যাড চালায়, দেখবেন, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মার্কেট প্লেসেতে এটা বেশিরভাগ দেখেছি আমি, এবং ফ্লিপকার্টেতেও আমি নিজে যখন শপিং করতে যাই তখন এটা ঘটে। ধরুন কোনো একটা জুতো আমার পছন্দ হয়েছে, সেই জুতোটার আমি দেখছি যে 300 টাকা দাম, সেটাকে আমি যখনই বাই নাও বাটনে ক্লিক করলাম তখনই দেখলাম যে আমার যে সাইজ সেটার দাম আসলে 600 টাকা। তো তখন আমার মাথায় একটা বিরাট নেগেটিভ মানে চিন্তাভাবনা এলো যে এটা তো উচিত নয়, তখন আমি ওই জিনিসটা আর কিনি না। এটাই একটা হিউম্যান সাইকোলজি। আপনি যদি মানুষকে মিসলিড করেন, মানে প্রথমে আপনি যখন অ্যাড শো করছেন, অ্যাড ক্রিয়েটিভে আপনি লিখে রেখেছেন যে জিনিসটার 199 টাকা বা 200 টাকা দাম, কিন্তু যখন আপনার কাস্টমার ওয়েবসাইটে ঢুকছে তখন দেখছে যে একই জিনিসটার কিন্তু 300 টাকা বা 400 টাকা দাম। যদি 1 টাকাও দাম বেড়ে যায়, মানে 299 থেকে যদি 300 টাকাও হয়ে যায়, কিন্তু মানুষ কিনবে না ওই জিনিসটা। তাই মিসলিড করবেন না, এটা কিন্তু ফেসবুকের কাছেও একটা বড় নেগেটিভ রোল প্লে করে। এর ফলে কিন্তু অনেক মানুষের অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এই ভুলটা কখনো করবেন না। আপনার প্রোডাক্টের যা প্রাইস, যদি 2000 টাকাই প্রাইস হয়, সেই অরিজিনাল প্রাইসটাই কিন্তু ফেসবুকের যে অ্যাড ক্রিয়েটিভ আপনি সাজাচ্ছেন কাস্টমারকে দেখার জন্য, সেখানেও কিন্তু 2000 টাকাই লিখবেন, তার থেকে কম বা বেশি লিখবেন না। 10 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটার কোয়ালিটিটা হওয়া চাই একদম প্রিমিয়াম লেভেলের। প্রিমিয়াম লেভেলের না হলে কিন্তু মানুষ যদি একবারও ওটাকে কেনে, সেকেন্ডবার কিন্তু আর জীবনে কিনবে না, এবং অন্য কাউকেও বলবে না ওটা কেনার জন্য। তাই যদি আপনি চান যে ভালো পরিমাণ সেলস আসুক, তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো করবেন, এবং সেই কোয়ালিটিটাকে প্রাইমারি টেক্সটে উল্লেখ করবেন। যে প্রাইমারি টেক্সট আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ তার মাথার উপরে দেখা যায়, সেইখানে প্রথম 2 লাইন ইন্টারেস্টিং কিছু একটা দেবেন, তারপরে সেই আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেই কোয়ালিটিটাকে ভালোভাবে লিখবেন। এর ফলে কিন্তু কাস্টমারের কেনার সম্ভাবনা বাড়তে পারে। 11 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, একটা অ্যাড একটা কাস্টমারকে বারবার দেখানো, অর্থাৎ রিটার্গেটিং করা। ফেসবুকে কাস্টম অডিয়েন্স বলে যে অপশনটা থাকে, সেখান থেকে কিন্তু আমরা বারবার একটা কাস্টমারকে অ্যাড দেখাতে পারি, মানে রিটার্গেটিং করতে পারি। অর্থাৎ আগে যারা আমাদের পেজেতে এসেছে বা আমাদের ওয়েবসাইটে এসছে বা ফেসবুক পেজটাকে স্ক্রল করেছে বা সেখানে কোনো পোস্টে লাইক করেছে, এইগুলোকে সমস্ত ট্র্যাক করা যায় পিক্সেলের মাধ্যমে, এবং সেখান থেকে কিন্তু রিটার্গেটিং করা যায়। তো অবশ্যই সব সময় যে নতুন নতুন সেলস ক্যাম্পেইন চালাবেন এরকমও নয়, কিছু কিছু সময় কিন্তু আপনি কিছুদিন অ্যাড চালানোর পরে কাস্টম অডিয়েন্সকেও টার্গেট করবেন। অর্থাৎ আগে থেকে যে অডিয়েন্স আপনার সাথে ইন্টারাকশন করেছে সেই সমস্ত অডিয়েন্সকে কিন্তু রিটার্গেটিং করবেন। 12 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে, এলাকা ভিত্তিক ভালো
ভালোভাবে অ্যাড চালানো, মানে কোন এলাকায় আপনার অ্যাডটা চলতে পারে সেই সমস্ত জায়গাতে আপনার অ্যাডটা চালানো। যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, কয়েকদিন আগে আমার সাথে একজন যোগাযোগ করেছিলেন যিনি কিন্তু ইডি পাথর যে হয় সেই পাথরের গয়না সেল করেন। তিনি একটা ম্যানুফ্যাকচারার, বড় ম্যানুফ্যাকচারার। তিনি কিন্তু চাইছেন যে ইডি পাথরের ওই বড় বড় ভারী ভারী জুয়েলারিগুলো কিন্তু মার্কেটিং করবেন। এবারে উদাহরণস্বরূপ বলছি, আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ইডি পাথরের গয়না কজনাই বা পরে। বড় বড় ভারী ভারী যে ইডি পাথরের গয়নাগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ নন বেঙ্গলিরা পরে বিয়ের সিজনে, বিয়ের সময় লেহেঙ্গা টেহেঙ্গার সাথে। কিন্তু বাঙালিরা তো অতটাও লেহেঙ্গার সাথে এখনো পরিচিত নয়, আর বাঙালিরা ওরকম পাথরের গয়না পরে বিয়েও করে না। তো সেই রকম ইডি পাথরের গয়না যে জায়গায় চলবে, অ্যাডটা কিন্তু সেই জায়গাতেই দেখাতে হবে। আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেই প্রোডাক্টটা কোন মানুষ কিনতে পারে, কোন এলাকায় তারা থাকে, সেগুলো কিন্তু আপনাকে আগে রিসার্চের মাধ্যমে বার করতে হবে। নাহলে আপনি যেখানে সেখানে অ্যাড চালিয়ে দেবেন, কিন্তু আপনার সেলস আসবে না। আজকের ভিডিও এতটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোথায়, কিভাবে, কি সেটিংস অন করে কিভাবে আপনি অ্যাড চালাবেন, যার ফলে কিন্তু আপনার সেলস ক্যাম্পেইনে ভালো পরিমাণ সেলস আসতে পারে। সবকিছু কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমেই একটা অ্যাড চালিয়ে ধরপড় করবেন না, একটু ওয়েট করুন, সবকিছুকে অপটিমাইজ করুন, তাহলে নিশ্চয়ই সেলস আসবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই অনলাইন বিজনেসকে গ্রো করার নানান ভিডিও দেখতে বা অনলাইন আর্নিং রিলেটেড নানান ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।